তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আমরা সয়েল মেকানিক্স এবং ফ্লুইড মেকানিক্স নিয়ে পড়াশোনা করছি। আজকে যে ক্লাসটা তোমাদেরকে নেব সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স এর উপর, এবং সেই ক্লাসটাতে একটা নতুন চ্যাপ্টার সম্পর্কে জানবো, সেটা হচ্ছে প্রেসার অন স্ট্যাটিক লিকুইড। স্ট্যাটিক লিকুইডের উপর কিভাবে প্রেসার আসে বা তার রিগার্ডিং কিভাবে প্রেসার মেজার করা যায়, এই সমস্ত কিছু নিয়ে পড়বো। তার আগে আমরা আগের দিন একটা জিনিসকে ছেড়ে এসেছিলাম, বা সময়ের অভাবের জন্য আগের ক্লাসে পড়া হয়নি, সেটাকে প্রথমে আমরা একটু দেখে নিই, তারপরে এইটাতে ঢুকে যাব, ঠিক আছে? তো আগের দিন আমরা কি পড়েছিলাম? সারফেস টেনশন পড়েছিলাম। সারফেস টেনশনের ক্ষেত্রে কি বার করেছিলাম যদি একটা এরকম একটা বাবল, মানে যদি এরকম একটা ওয়াটার ড্রপ হয়, ঠিক আছে, যদি একটা ওয়াটার ড্রপ হয়, তাহলে সেই ওয়াটার ড্রপের ভেতরে ইন্টারনাল প্রেসার কত কাজ করে, ঠিক আছে, সেটাকে আমরা দেখেছিলাম। এবার ধরো এইটা আজকে যেটা করব সেটা হচ্ছে, যদি ধরো এইটা যদি আমাদের ড্রপ না হয়ে যদি এটা একটা বাবল হয়, ঠিক আছে, বাবল হয় মানে কি, আমরা মেলাতে ওই যে ফু দিয়ে যে ফ্যানার মতন যে বাবল বার করেছি, সেই ধরনের বাবল যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটা কি হতে পারে? আচ্ছা, বাবেল হওয়ার মানে কি? বাবেল হওয়া মানে তোমরা যদি কনসেপ্টটাকে বোঝো, তাহলে আর এটা নিয়ে আর কখনো ভাবতে হবে না, বা যদি ভুলেও যাও তাহলে কোনো সমস্যায় পড়তে হবে না। তো বাবল কথাটার অ্যাকচুয়ালি মানে কি? বাবল কথাটার মানে হচ্ছে যে বাবলের ভেতরেও একটা ফ্লুইড থাকে, বাবলের ভেতরেও একটা ফ্লুইড থাকে, বাইরেও একটা ফ্লুইড থাকে। আমরা আগের যে পড়াশোনাটা করেছিলাম সেখানে কি ছিল? সেখানে এটা ছিল একটা জাস্ট ওয়াটার ড্রপ, যার ভেতরে সেই এই যে লিকুইডটাই ছিল, মানে লিকুইডটাই দিয়ে এই ড্রপটা ছিল, আর বাইরে একটা অন্য ফ্লুইড ছিল, কিন্তু এক্ষেত্রে কি, এক্ষেত্রে ভেতরেও একটা ফ্লুইড কাজ করছে অন্য, বাইরেও একটা ফ্লুইড কাজ করছে অন্য, ঠিক আছে? আর এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে একটা ওয়াটার ফিল্ম, তার ভেতরেও আর অন্য একটা ফ্লুইড মানে এয়ারই সাধারণত থাকে, বাইরেও অন্য একটা ফ্লুইড মানে এয়ারই সাধারণত থাকে, ঠিক আছে? এবার এটা ধরো কি বলবো, এটা যদি তোমার এয়ার না থেকে অন্য কিছু থাকতে পারে, বা এটা তোমার হচ্ছে সিম্পল বাবল না হয়ে কোনো হলো সেকশনও হতে পারে, মানে এখানে অন্য কোনো লিকুইডও থাকতে পারে, যাই হোক। বাট মোদ্দা কথা হচ্ছে যে এখানে একটা ফ্লুইডের সেকশন বা ফ্লুইডের ঠিক একটা ফ্লুইড একটা লেয়ার আছে, তার ভেতরে একটা ধরনের, বাইরে আর একটা ধরনের। আর আমরা ওয়াটার ড্রপের ক্ষেত্রে কি করেছিলাম, এই পুরোটা জুড়ে সেম ফ্লুইড, আর বাইরে অন্য একটা ফ্লুইড। বাট এক্ষেত্রে কি, এই যে মাঝের এটা কিন্তু একটা ইন্টারফিয়ারেন্স হিসেবে কাজ করছে, ভেতরে একটা ফ্লুইড, বাইরে একটা ফ্লুইড। পার্থক্যটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার এখানে একটা জিনিস করব, এই যে এখানে একটা জিনিস আমরা সেই একই রকম ভাবেই আমরা এটাকে বার করব। সেটা যে আমরা আগের ক্ষেত্রে যেটা করেছিলাম, কি করেছিলাম, আমরা এটাকে দুটো ভাগে ভাগ করে নেব। এই ফ্লুইড, এই আমাদের বাবেল যেটা আছে, সেই বাবেলটাকে আমরা দুটো পার্টে ভাগ করে নেব। চলো এরকম করে আমি দুটো পার্টে ভাগ করে নিলাম। একটা করে পার্ট, একটা পার্টকে আমি দুবার করে দেখাচ্ছি, ঠিক আছে, যে ঠিক যেরকম ভাবে আমরা আগের দিন ক্লাসে করেছিলাম। ওকে, দুটো পার্ট মানে এটাকে মাঝখান থেকে ধরো আমি এরকম করে কেটে নিয়ে এই পার্টটাকে আমি দুবার দেখছি, ক্লিয়ার? এক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি যে সারফেস টেনশন কাজ করে এইভাবে। আমরা আগের দিনই পড়েছি সারফেস টেনশনকে কি দিয়ে লেখা হয়? সিগমা দিয়ে। সিগমার ইউনিট কি? নিউটন পার মিটার, অর্থাৎ পার ইউনিট লেন্থে যে ফোর্স কাজ করে সেটাই সিগমা বা সারফেস টেনশন। সারফেস টেনশন কোথায় কাজ করে? শুধুমাত্র পরিধিতে কাজ করে। আমরা আগের দিন এগুলো সব পড়েছি ডিটেলে। তোমরা এখনো যারা ক্লাসটা দেখোনি, তারা ক্লাসটাকে এখন দেখে নাও। আর ইন্টারনাল প্রেসার কাজ করে কোথায়? এই যে প্লেনটা, এই যে সেকশনটা, ঠিক আছে, এই সেকশনটাতে ইন্টারনাল প্রেসার ফুল জুড়ে কাজ করে, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে পি, ইন্টারনাল প্রেসার। এবার কি, আমরা দুটোর তুলনা করেছিলাম, দুটো তুলনা করে কি পেয়েছিলাম? কেন করছি তাহলে এখান থেকে ঠিক বুঝে যাবে। তাহলে আমরা দুটো তুলনা, যদি এটা সিম্পল ওয়াটার, যদি তোমার ড্রপলেট হতো, যদি ওয়াটার ড্রপলেট হতো, তাহলে কি করতাম আমরা? তাহলে করতাম হচ্ছে যে এই যে সিগমা কাজ করছে কোথায়? সিগমা কাজ করছে এই পরিধিতে, পরিধি মানে কি? পাই ইনটু ডি। আর এই পি কাজ করছে কোথায়? পি কাজ করছে পুরো এরিয়াতে, তার মানে হচ্ছে পাই ডি স্কয়ার বাই 4। এটা আমরা আগের দিন করেছি, এটাকে আর দ্বিতীয়বার বোঝার কোনো দরকার নেই, বোঝানোর তোমাদেরকে কোনো দরকার নেই। তাহলে এখানে দেখো এই জিনিসটা হয়েছিল, বাট এইখানে ডিফারেন্সটা যখন আমরা হলো বাবেল করব, মানে ভেতরে একটা লিকুইড, বাইরেও একটা অন্য লিকুইড, দুটো ডিফারেন্ট হয়ে যাচ্ছে,
ইন দ্যাট কেস কি, এখানে দেখো আমরা কি পড়েছিলাম, সারফেস টেনশন কি, সারফেস টেনশন আমি পড়েছিলাম যে যদি ধরো এখানে একটা লিকুইড আছে, এবার লিকুইডের যে ফ্রি সারফেস মানে কি, এর উপরে ধরো অন্য একটা লিকুইড আছে, সরি অন্য একটা ফ্লুইড আছে, এখানে একটা ধরো ফ্লুইড আছে, এর উপর আরেকটা অন্য ফ্লুইড আছে, এই দুটো ফ্লুইডের যে মাঝখানের যে জায়গা সেখানে কি কাজ করে, সারফেস টেনশন কাজ করে। এবার এক্ষেত্রে যখন বাবলটা হলো বাবল হবে তখন ভেতরেও একটা অন্য ফ্লুইড, বাইরেও একটা অন্য ফ্লুইড, তাহলে এই যে ওয়াটার ফিল্মটা আছে সেই ওয়াটার ফিল্মে ক জায়গায় সারফেস টেনশন কাজ করবে, দু জায়গায় সারফেস টেনশন কাজ করবে, বা দুটো সারফেস টেনশন কাজ করবে, বা বলতে পারো দ্বিগুণ কাজ করবে। কেন, কেন কি, যখন শুধু এটা শুধুমাত্র ওয়াটার ড্রপলেট ছিল তখন শুধুমাত্র বাইরের দিকে অন্য একটা ফ্লুইড ছিল, সো সারফেস টেনশন যদি সিগমা হতো, এক্ষেত্রে কি ভেতরেও একটা অন্য ফ্লুইড আছে এই ওয়াটার ফিল্মের, বাইরেও একটা অন্য ফ্লুইড আছে, তাহলে এই ওয়াটার ফিল্মের ওপর দুটো সারফেস টেনশন কাজ করবে, দুটো সারফেস টেনশন কাজ করবে, মানে সারফেস টেনশন ইনটু 2 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই জায়গাটাকে আমরা কি করব, আমরা 2 দিয়ে জাস্ট গুণ করে নিই, জাস্ট শুধু আমরা সারফেস টেনশনকে 2 দিয়ে গুণ করে নেব। যদি 2 দিয়ে গুণ করে নিই তাহলে আমাদের ইন্টারনাল প্রেসার কত আসছে, চলো দেখে নিই, পাই ডি, পাই একটা ডি কেটে গেল, ঠিক আছে, তাহলে যেটা আসবে পি ইকুয়াল টু যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 4 দুগুণী 8 সিগমা বাই ডি, ঠিক আছে, 86 নেবে সিগমা, তাহলে ইন্টারনাল প্রেসার দাঁড়ালো 8 সিগমা বাই ডি। ক্লিয়ার? বুঝতে পারছো কনসেপ্টটা আলাদা কোথায়, জাস্ট আলাদাটা হচ্ছে হলোর ক্ষেত্রে আমাদের যে ওয়াটার ফিল্মটা রয়েছে তার দুদিকে দুটো আলাদা আলাদা ফ্লুইড কাজ করছে, ফলে সারফেস টেনশন দুটো হবে। কিন্তু যখন শুধু ওয়াটার ড্রপলেট হতো, শুধু জলের একটা ফোঁটা হতো, তখন জলের ফোঁটাটা তো জলই, আর আরেকটা তার অন্য কোন ফ্লুইডের সাথে জলের কণা কাজ করছে, শুধু সারফেসে অন্য একটা জাস্ট একটাই ফ্লুইডের সাথে জলের কণা ঠেকে আছে, ঠিক আছে, তার মানে ওখানে সারফেস টেনশন অনলি সিগমা হতো। আর এখানে যেহেতু জলের কণার সাথে দুদিকে ভেতরেও একটা বাতাস আছে, বাইরেও একটা বাতাস, তাহলে দুটো লেয়ারের সাথে অন্য ফ্লুইডের লেয়ারের সাথে জল ঠেকে রয়েছে, তাহলে এক্ষেত্রে সারফেস টেনশনটা দ্বিগুণ হয়ে গেল। সিম্পল, এটাই জাস্ট পার্থক্য। এবার বলতে পারো যে দাদা এগুলো কেন পড়ছি, এগুলো থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসি তে বা জেইতেও কি ধরনের প্রশ্ন আসতে পারে। দেখো এখানে সাধারণত ডিপ প্রশ্ন আসে না, এখানে সিম্পল তোমাকে হয়তো বলে দিল যে একটা ফ্লুইডের বাবল আছে, এবার বাবলটার তোমার হচ্ছে যে আমাদের যে ইন্টারনাল প্রেসার এলো সেই ইন্টারনাল প্রেসারের কি মানে ডিরাইভেশনটা কি, ঠিক আছে, তখন তোমাকে এরকম হয়তো দিয়ে দিল, অপশন দিয়ে দিল 4 সিগমা বাই ডি, এক জায়গায় দিল 2 সিগমা বাই ডি, একবার দিল শুধু সিগমা বাই ডি, আর দিল 8 সিগমা বাই ডি। এই ছোট ছোট প্রশ্নগুলোই কিন্তু আসে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসি। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে খুব ভালো করে স্টাডি করো দেখবে এই ছোট ছোট এই সব জায়গার থেকে থেকে প্রশ্নগুলো দেয়। খুব বড় বড় নিউমেরিক্যাল কিন্তু ডব্লিউবিপিএসসি তে দেয় না, কেন কি এতদিন অবধি জানি আমরা ক্যালকুলেটর সেভাবে অ্যালাউড নয়। ঠিক আছে, এবার চলো আমরা আরেকটা সেকশনের ক্ষেত্রে এটা একটু দেখে নেব। ঠিক, চলো এবার আমরা দেখে নিই আরেকটা পার্টিকুলার জিনিস, তারপর এই চ্যাপ্টারটাকে শেষ করব। সেটা হচ্ছে যদি একটা ওয়াটার জেট হয় তাহলে সেক্ষেত্রে সিগমার সাথে ইন্টারনাল প্রেসার কিরকম রিলেশন হবে। আচ্ছা, ওয়াটার জেট মানে কি, ধরো এরকম একটা নজল আছে, সেই নজল দিয়ে আমাদের ওয়াটারটা এই ডিরেকশনে ফ্লো করছে, এই ডিরেকশনে ফ্লো করছে, নজেল দিয়ে বেরোচ্ছে। তাহলে এই নজেল দিয়ে যদি ওয়াটার বেরোয়, ওয়াটার জেট হিসাবে, তাহলে সেই ওয়াটার জেটের আকৃতি কি হবে, অবশ্যই এটা একটা সিলিন্ড্রিক্যাল শেপ হবে, একটা সিলিন্ডারের যেরকম আকৃতি হয় ঠিক সেরকম শেপ হবে ওয়াটারটার। ক্লিয়ার? তাহলে চলো এবার এইটার ক্ষেত্রে আমরা বার করব যে কিভাবে এই আমাদের সিগমার সাথে পি এর কি রিলেশন সেটা বার করব। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট মাঝখান থেকে কেটে দিই, যেটা আমরা সাধারণত করি, এবং আমরা এখানে সেটাকে হালকা করে এঁকে নিই। আমি আঁকতে খুব ভালো পারি, প্লিজ সহ্য একটু করে নিও। তাহলে এরকম হবে একটা। এবার যদি আমাদের এক্ষেত্রে ইন্টারনাল সারফেস টেনশন কোথায় কাজ করবে, সারফেস টেনশন সবসময় ফ্রি সারফেস জুড়েতেই কাজ করে, তাহলে এই যে এইখানে কি কাজ করবে সারফেস টেনশন, দেখো মাথায় রাখো এটা কিন্তু ফ্রি সারফেস নয়। কেন কি, আমরা জেটের একটা অংশ ধরে নিয়েছি, জেটটা কিন্তু কন্টিনিউ, জল তো আর একটুখানি বেরোচ্ছে না, এই একটা সিলিন্ড্রিক্যাল শেপ কি জল বেরোয় না, জলের এরকম কন্টিনিউয়াস বেরোচ্ছে, তার মধ্যে থেকে আমি একটা অংশ কেটে নিয়ে রেখেছি জাস্ট শুধু ক্যালকুলেশন করবার জন্য। তার মানে এই ওয়াটার জেটটা কিন্তু উপরে কন্টিনিউ আছে, নিচে কন্টিনিউ আছে, তার মানে এটা কিন্তু ফ্রি সারফেস নয়, এটাও ফ্রি সারফেস নয়। সো দিস ইজ নট ফ্রি সারফেস, দিস ইজ নট ফ্রি সারফেস।
দ্য ফ্রি সারফেস কি অনলি এই যে সারফেসটা যেটা বাইরে দেখা যাচ্ছে যে গোল যে সিলিন্ড্রিক্যাল যে সারফেসটা এইটাই হচ্ছে তোমার ফ্রি সারফেস, উল্টো দিকেও আছে এদিকেও আছে। ক্লিয়ার? সো সারফেস টেনশন আমরা জানি অলওয়েজ পেরিফেরিতে কাজ করে, তাহলে সারফেস টেনশন কিন্তু এই জায়গাগুলোতে কাজ করবে, ঠিক আছে, এই জাস্ট পরিধিগুলোতে কাজ করবে, ঠিক আছে, এরকম জায়গাতে কাজ করবে, এটার ক্ষেত্রে এইসব জায়গাতে কাজ করবে। ক্লিয়ার? আর যদি ইন্টারনাল প্রেসার কাজ করে তাহলে এটা হচ্ছে সিগমা কাজ করছে, আর যদি ইন্টারনাল প্রেসার কাজ করে তাহলে এই যে তলটা, এই তলটাতেই জাস্ট কাজ করবে উল্টো করে। এই সারফেস এরিয়াতে আমরা পড়েছি এই নিয়ে অলরেডি, অনেক পড়াশোনা এটা করা হয়ে গেছে। তাহলে চলো রিলেশনটা কি হবে? রিলেশনটা হবে যে সিগমা কোথায় কাজ করছে, এই লাইনটাই আর এই লাইনটাই, তাহলে 2L ইনটু সিগমা। ক্লিয়ার? 2L ইনটু সিগমা। আর ইন্টারনাল প্রেসার কাজ করছে কোথায়, এই সারফেসটাতে, তাহলে এই সারফেসের ক্ষেত্রে P আর সারফেসটার এরিয়া কত হবে আমরা জানি, এরিয়া দিয়ে গুণ করতে হয়, এরিয়া হচ্ছে এইটা যদি ডায়ামিটার D হয় তাহলে ডায়ামিটার D, আর এটা যদি লেন্থ যদি L হয় তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল, সিলিন্ডারকে কাটার পর একটা রেক্ট্যাঙ্গেল শেপে আসবে, তাহলে এটা হবে L, তাহলে হচ্ছে L ইনটু D। ঠিক আছে? ডিটাকে আমি ছোট হাতেরই লিখছি, যেহেতু সব আগের ভিডিওতে আমি ছোট হাতের লিখেছি যাতে কনফিউজ তোমাদের না হয়। ঠিক আছে? তাহলে এই হলো। তাহলে এবার আমরা P এখান থেকে কি পাবো, P পাবো হচ্ছে তোমার L দুদিক থেকে কেটে গেল, তাহলে P হয়ে গেল 2 সিগমা বাই D। ঠিক আছে? এই জিনিসগুলোকে আমাদেরকে কিন্তু হালকা করে মনে রাখতে হবে। এই যে নোটেশনটা এলো, এই নোটেশনগুলো মনে রাখাটা ইজি হয়ে যাবে বা মনে রাখতে হবে না শুধু তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার থাকে। আর যদি কনসেপ্ট না বোঝো তাহলে এগুলোকে মনে রাখতে হবে। তাহলে এরকম কত ডেটা মনে রাখতে হবে তুমি বুঝতে পারছো? তাহলে তুমি পাগল হয়ে যেতে পারো। সো বোঝা শুরু করো, আজকে থেকে যদি বোঝা শুরু করো তাহলে এগুলোকে আলাদা করে মনে রাখতে হবে না। ছোট্ট ছোট্ট জিনিস পরীক্ষাটা জাস্ট নিজে বার করে পরীক্ষায় আনসার করে দিয়ে চলে আসবে। এবং এইগুলো জায়গা থেকে কিন্তু প্রশ্ন ভীষণ ভাবে আসতে পারে, আসবে না একদম বলা যায় না, কারণ এসটি ইঞ্জিনিয়ারের পরীক্ষার যে প্রশ্ন যে ধরো সেগুলো এইসব জায়গা থেকেই আসে। ক্লিয়ার? এবার চলো আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে প্রেসার অন স্ট্যাটিক লিকুইড। স্ট্যাটিক লিকুইডে কি রকম প্রেসার হয়? স্ট্যাটিক লিকুইড মানে কি আমরা জানি, যে লিকুইডটা ফ্লো করছে না, অর্থাৎ এক জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে আছে। যেমন একটা পুকুরের জল, একটা পুকুরের জল বা একটা তুমি গ্লাস নিলে, গ্লাসের মধ্যে যে জলটা আছে, ঠিক আছে, দিস আর কল স্ট্যাটিক ফ্লুইড। বাট যদি ধরো নদীর জল ধরি, তাহলে নদীর জল কিন্তু ফ্লো করছে, এটা কিন্তু স্ট্যাটিক ফ্লুইড নয়। আবার ধরো পাইপের মধ্যে দিয়ে জল ফ্লো করছে, এটাও কিন্তু স্ট্যাটিক ফ্লুইড নয়। স্ট্যাটিক ফ্লুইড হচ্ছে সেটাই যেখানে জলটা স্থির। ঠিক আছে? সো দ্যাট ইজ কল্ড স্ট্যাটিক ফ্লুইড। নাও স্ট্যাটিক ফ্লুইডে কিভাবে প্রেসার কাজ করে এটাই হচ্ছে আমরা এখানে বার করব। এবার হচ্ছে কি, প্রেসার বার করতে গিয়ে আমাদের এখানে সবচেয়ে যে লটা, যে থিওরির দ্বারা বা যে লয়ের দ্বারা আমরা এই কাজটা করি, সেইখানে আমরা সেই ক্লাস 12-এ পড়েছিলাম পাস্কালস ল। ঠিক আছে? সেই পাস্কাল ল দিয়েই কিন্তু আমরা এটা বার করি। না, হোয়াট ইজ পাস্কালস ল? পাস্কালস ল কি বলে আমরা ছোটবেলাতে পড়েছিলাম, যদি ধরো একটা আবদ্ধ সাপোজ টু বি জল থাকে বা লিকুইড থাকে, তাহলে সেখানে যদি আমরা প্রেসার অ্যাপ্লাই করি কোনো বাইরের থেকে, তাহলে কি হয়, সেই প্রেসারটা সব ডিরেকশনে, এই জলের মধ্যে সমস্ত ডিরেকশনে কিন্তু যে প্রেসারটা ও দেবে, ধরো এখানে P1 দিল, এখানে ধরো P2 দিল, এখানে ধরো P3 দিল, এখানে ধরো P4 দিল, এখানে ধরো P5 দিল। তো পাস্কাল ল বলছে যদি এই ফ্লুইডটা স্ট্যাটিক ফ্লুইড হয় এবং কন্টেন্ট যদি ফ্লুইড হয়, তাহলে কি হবে, এই যে ওয়াটারের যে ইন্টেন্সিটি প্রত্যেকটা পয়েন্টে হবে সেগুলো সবাই সমান, অর্থাৎ P1 ইকুয়াল টু P2 ইকুয়াল টু P3 ইকুয়াল টু P4 ইকুয়াল টু P5, অর্থাৎ সব দিকে এর যে ইন্টেন্সিটি তৈরি হবে সেটা কিন্তু সমান হবে। ওকে? এবার এটার উপর দাঁড়িয়ে আমাদের একটা আমরা সেই কি বলবো, যে এই লটার উপর দাঁড়িয়ে আমরা একটা জিনিস ডেভেলপ করেছি আমরা যখন পড়েছিলাম, সেটা কি, যে ওজন তোলার জন্য আমরা এক ধরনের জিনিস ইউজ করি। ঠিক আছে? সেখানে কিন্তু এই লটাকে কাজে লাগিয়েই কিন্তু আমরা ইউজ করি। ঠিক আছে? সেখানে কি করা হয়, এদিকে ধরো এই পুরোটা ধরো জল আছে, ধরো লিকুইড আছে। ঠিক আছে? পুরোটা ধরে লিকুইড আছে, একদিকে সিলিন্ডারের শেপটাকে বা ইয়েটাকে ছোট করা হয়,
আর একদিকে সেটাকে বড় করা হয়। ক্লিয়ার? এবার এই ছোট শেপের মধ্যে আমরা একটা লোড দিলাম, ধরো এখানে আমরা একটা লোড দিলাম, ঠিক আছে, এটাকে প্লাঞ্জ বলা হয় প্লাঞ্জ। এখানে আমরা একটা লোড দিলাম, ঠিক আছে, ধরো আমি 100 নিউটন লোড দিলাম, ঠিক আছে। এবার এই লোডটা দেওয়ার জন্য আমরা কি বললাম, যে ইন্টেন্সিটি হবে, প্রেসার যে তৈরি হবে, প্রেসার মানে কি, প্রেসার কথাটার মানে তো আমরা আগেই জানি, প্রেসার মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া। আচ্ছা, প্রেসারের তাহলে আমাদের একক কি হবে, প্রেসার একক হবে নিউটন পার মিটার স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, নিউটন পার মিটার স্কয়ারকেই কিন্তু বলে 1 পাস্কাল। এটা কিন্তু মাথায় রেখো, অনেক সময় কোয়েশ্চেন আসে পাস্কাল, ঠিক আছে। 1 নিউটন পার মিটার স্কয়ারকে বলা হয় 1 পাস্কাল। আর তাহলে 1 কিলো পাস্কাল কি বলবে, 1000 নিউটন হয়ে শুধু, ঠিক আছে। কিলো হতে গেলে কি করতে, 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে 1000 নিউটন পার মিটার স্কয়ার হয়ে যাবে। ক্লিয়ার? কিলো পাস্কাল। আর 100 পাস্কাল, 100 পাস্কাল সমান সমান বলা হয় 1 বার। এটা মাথায় রেখে একটু, অনেক সময় প্রশ্ন এখান থেকে আসতে পারে। 100 পাস্কালকে কিন্তু বলা হয় 1 বার। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, যে যদি আমরা লোড দিই তাহলে এখানে এই যে লোড পড়লো, এখানে একটা এরিয়া আছে, এর একটা এরিয়া আছে, তো ঠিক আছে, ধরে নিই এরিয়াটা A1। তাহলে এই লোড ডিভাইডেড বাই এরিয়া যদি করি, তাহলে এই জলের মধ্যে প্রেসার ইন্টেন্সিটি চলে আসবে, প্রেসার চলে আসবে। এই লোডকে যদি আমরা এরিয়া দিয়ে ভাগ করি তাহলে কি পাই, ফোর্স বাই এরিয়া পাবো। তার মানে কি, সেটা কি, প্রেসার। তাহলে এখানে একটা প্রেসার আসবে। ওকে, এবার এই সেম প্রেসারটাই তো এখানেও কাজ করবে, কেন কি পাস্কাল ল কি বলছে, যদি একটা আবদ্ধ ফ্লুইডের মধ্যে যদি আমরা কোথাও প্রেসার ইন্টেন্সিটি থাকে, তাহলে এইখানে যে প্রেসার ইন্টেন্সিটি থাকবে, এখানেও সেম প্রেসার ইন্টেন্সিটি থাকবে, এখানেও সেম প্রেসার ইন্টেন্সিটি থাকবে, এখানেও সেম থাকবে, এখানেও সেম থাকবে, তাহলে এখানেও সেম থাকবে। সব জায়গায় প্রেসার ইন্টেন্সিটি সেম। প্রেসার ইন্টেন্সিটি সেম মানে কি, একক এরিয়াতে কত বল, প্রেসার কথাটার মানে কি, একক এরিয়াতে কত বল আসছে। তার মানে এর এখানে একক এরিয়াতে যত বল আসবে, এখানেও তাই একক এরিয়াতে তত বল আসবে। আচ্ছা, এবার তার মানে ধরে নাও এখানে একক এরিয়াতে সাপোজ তুমি বল এলো, ধরে নাও 10 নিউটন, ঠিক আছে, ধরে নাও 10 নিউটন, মানে ধরে নাও এর এরিয়াটা A1 ধরে নাও 10 স্কয়ার মিটার এরিয়া, ঠিক আছে। তাহলে 100 কে 10 দিয়ে ভাগ করলে 10, তাহলে 10 নিউটন পার মিটার স্কয়ার ধরো এখানকার প্রেসার এলো। তাহলে এখানেও তাই, একটা জায়গাতে প্রেসার কত আসবে, 10 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এখানে কি, এরিয়াটাকে আমি বড় করে দিয়েছি, তাহলে এরিয়াটাকে যদি বড় করে দিই, তাহলে এর এরিয়াটা ধরে নাও 1000, ধরে এটা যদি 100 হয়, ধরো এটা 1000, তাহলে যদি মানে এখানে টোটাল ফোর্স এখানে কত আসবে, সেটাকে তাহলে কি আমরা এখন 1000 দিয়ে গুণ যদি করে দেবো, তাই তো, 1000 এরিয়া যেহেতু, তাহলে 1000 দিয়ে যদি গুণ করি, তাহলে দেখো 10,000 নিউটন লোড নেওয়ার ক্ষমতা চলে এলো। 10,000 নিউটন, মানে আমরা এদিকে 100 নিউটন চাপালে এখানে কত লোড নেওয়ার ক্ষমতা চলে এলো, 10,000। বুঝতে পারছি যে পাস্কাল লকে ইউজ করে আমরা কিভাবে তার ব্যবহার করলাম যে আমরা জানি যে প্রেসার ইন্টেন্সিটি এক থাকবে আবদ্ধ ফ্লুইডে। তাহলে এখানে আমরা এটাকে শুরু করে দিলাম, শুরু করে দিয়ে অল্প একটু লোড দিলাম, যে প্রেসার ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে দিলাম। কেন কি, প্রেসার মানে প্রেসার ইন্টেন্সিটি মানে কি, লোড বাই এরিয়া, ঠিক আছে। এরিয়াটাকে আমি কম করে দিলাম, তাহলে প্রেসার বেড়ে গেল। ঠিক আছে, এবার সেই প্রেসারটা এখানে চলে আসবে, এবার এখানে আমরা এরিয়া বাড়িয়ে দিলাম, তাহলে ওই প্রেসারের সাথে এরিয়া গুণ করে লোডটা অনেক বেড়ে গেল। ক্লিয়ার? তো এখান থেকে এরকম টাইপের তোমাদের ছোট্ট নিউমেরিক্যাল আসতে পারে, নাও আসতে পারে, বাট জিনিসটা তোমরা বুঝে গেলে ব্যাপারটা কি, আসলে ছোট্ট করে তোমরা অঙ্ক করে দেবে। কি বলে দেবে, হয়তো এখানকার এরিয়া বলে দিল, আর এখানে কত লোড আছে বলে দিল, আর এখানকার এরিয়া বলে দিল, বললো যে কত লোড নিতে পারবে। তো তোমরা সিম্পল কি করে অঙ্ক করবে, সেক্ষেত্রে তোমরা জানো, তোমরা কি জানো যে ইন্টেন্সিটিটাকে জাস্ট ইকুয়াল করবে, তাই তো। তাহলে এখানকার লোড ধরো সাপোজ তুমি এখানে F1 লোড বলেছে, আর এরিয়া A1, আর এখানকার এরিয়া ধরো A2 বলেছে, আর লোড বার করতে বলেছে। তাহলে তোমরা জানো যে ইন্টেন্সিটি সমান, তাহলে F1 বাই A1 ইকুয়াল টু এখানকার যেটা বার করতে হবে F2 বাই A2। এটা আননোন, এই তিনটে নোন দিয়ে দেবে, তোমরা F2 বার করে নেবে। ক্লিয়ার? এই ধরনের প্রশ্ন এখান থেকে ম্যাক্সিমাম আসতে পারে, তাছাড়া সেভাবে আসার সম্ভাবনা তেমন ভাবে নেই। এবার আমরা আরেকটা জিনিস এখান থেকে পড়বো, সেটা হচ্ছে যে প্রেসারকে
মেজার করা হয় কি করে, প্রেসারকে কিভাবে মেজার করা হয়। ঠিক আছে, তো প্রেসারকে মেজার করা হয় এইভাবে যে ধরো এইটা একটা লিকুইড আছে, এতটা হাইটের ধরো লিকুইড আছে, হাইটটা ধরো সাপোজ টু বি এইচ হাইটের ধরো লিকুইড আছে। আচ্ছা, এই লিকুইডের ধরো তোমার হচ্ছে রো হচ্ছে ধরো তার ডেনসিটি, তাহলে এই যে নিচে কতটা প্রেসার আসবে, নিচে প্রেসার আসবে হচ্ছে, যদি আমি টোটাল প্রেসারটাকে লিখি P ইকুয়াল টু হবে H ইনটু রো ইনটু জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, তাহলে প্রেসার হবে H রো জি। তাহলে এই জিনিসটাকে তোমরা মাথায় রেখে দাও, যদি H হাইটের কোনো স্ট্যাগনেশন বা স্ট্যাটিক ফ্লুইড থাকে, ঠিক আছে, তাও এবং সেই ফ্লুইডের যদি তোমার হচ্ছে ডেনসিটি যদি রো হয়, তাহলে ফ্লুইড H হাইটের তলায় গিয়ে কতটা প্রেসার দেবে, সেই প্রেসারের পরিমাণ হবে H ইনটু রো ইনটু জি। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখে দাও, এটা কিন্তু খুব দরকার। কি প্রেসার হবে H ইনটু রো ইনটু জি। ওকে, এটা কিভাবে আসে সেটা আমি আর দেখাচ্ছি না, দরকার নেই দেখানো। ঠিক আছে, যদি তোমাদের বেশি ইন্টারেস্ট থাকে তোমরা তাহলে বইটা খুলে এটা পড়ে নিও। ওকে, বেশি জানাটা অবশ্যই ভালো, খারাপ না, বাট দরকার নেই আপাতত। তাহলে আমরা জানলাম যে টোটাল প্রেসার আসে হচ্ছে H ইনটু রো ইনটু জি। ক্লিয়ার? এবার এই প্রেসারটাকে দিয়ে আমরা এই ফর্মুলাটাকে দিয়ে আমরা প্রেসার মাপার জন্য ব্যবহার করি। এই ফর্মুলাটাকে আমরা কি করি, প্রেসার মাপার কাজে ব্যবহার করি। ওকে, কেন কি আমরা প্রথমেই পড়েছি যে আমরা কি চ্যাপ্টারটা কেন পড়ছি, চ্যাপ্টারটা আমরা পড়ছি যে একটা ফ্লুইডের মধ্যে, একটা স্ট্যাটিক ফ্লুইডের মধ্যে কোনো একটা পয়েন্টে, ধরো এই একটা স্ট্যাটিক ফ্লুইড আছে, এই একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টে কত প্রেসার আছে, এটা মাপার জন্য তো আমরা পড়ছি। প্রথমে পড়ছি স্ট্যাটিক কোনো লিকুইডে কত প্রেসার আছে কোন একটা পয়েন্টে, সেটা মাপার জন্য পড়ছি। ওকে, নাও আমরা প্রেসার মাপতে পারি কি করে, সেটা ফর্মুলাটা পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম, প্রেসার ইকুয়াল টু H ইনটু রো ইনটু জি। ক্লিয়ার? এটা আমাদের মেন পয়েন্ট হয়ে থেকে গেল। নাও আমরা প্রেসারকে মাপার জন্য কতগুলো কি বলবো মানে জিনিস ইউজ করি বা কতগুলো ইনস্ট্রুমেন্ট ইউজ করি। সেই ইনস্ট্রুমেন্টগুলোকে আমরা দুটো ভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে তোমার মেকানিক্যাল ভাবে মাপা, ঠিক আছে, আর আরেকটা ভাবে যেটা মাপা যায় সেটা হচ্ছে ইউজিং ম্যানোমিটার। আমরা পড়বো ম্যানোমিটার দিয়ে কি করে মাপা যায়, কি পড়বো আমরা পড়বো হচ্ছে ম্যানোমিটার দিয়ে কি করে মাপা যায়। সো মেকানিক্যালটা আমরা পড়বো না, আমরা পড়বো হচ্ছে ম্যানোমিটার দিয়ে আমরা কি করে মাপবো। ওকে, আচ্ছা, ম্যানোমিটার মানে প্রথম কথা আমাকে এখানে যদি কোনোদিনও কোয়েশ্চেন করে যে ম্যানোমিটার কি কাজের জন্য ইউজ করা হয়, তাহলে তোমরা বুঝে গেলে ম্যানোমিটার ইজ used for measuring pressure of static fluid। এইখান থেকে অনেক সময় কোশ্চেন আসে, হয়তো বলে দেবে যে ম্যানোমিটার ইজ ইউজ ফর মেজারিং দ্য ভেলোসিটি অফ ইন এ পাইপ ফ্লো বা মেজারিং কি বলবো আমাদের প্রেসার অফ স্ট্যাটিক লিকুইড, সেরকম অপশন দিয়ে দেবে। তো তোমরা বুঝে গেলে যে ম্যানোমিটার এই কাজের জন্য ব্যবহার করা হয়। না, ম্যানোমিটার কিরকম ধরনের হয় বা কত ধরনের হয় সেটা নিয়ে আমাদের একটু পড়াশোনা হবে, আমরা হালকা করে জেনে নেব কিভাবে আমরা ম্যানোমিটার দিয়ে কাজ করি। দেখো, এই যদি ধরে নাও এখানে একটা পাইপ আছে, ওকে, এবার এই পাইপের এই পয়েন্টে কত প্রেসার আছে ধরো সেটা আমাকে মাপতে হবে। ক্লিয়ার? এই পয়েন্টে কত প্রেসার সেটা ধরো মাপতে হবে। তো আমরা কি মাপতে পারবো, আমরা জানি P ইকুয়াল টু H ইনটু রো ইনটু জি, অর্থাৎ প্রেসার হয় কি হাইট ইনটু রো ইনটু জি। আচ্ছা, এই পয়েন্টে লিকুইডের যে লিকুইডটা আমরা মাপবো, সেই লিকুইডের নিশ্চয়ই রো আমাদের কাছে বলে দেওয়া থাকবে, রো আমরা জানবো। ওকে, তাহলে আমরা যদি কোনো মতে যদি আমরা H বার করে নিতে পারি, ঠিক আছে, যদি আমরা কোনো মতে যদি H বার করে নিতে পারি, তাহলে কিন্তু এখানকার প্রেসার আমরা পেয়ে যাবো। সেই ক্ষেত্রে করি কি, আমরা এরকম একটা ইনস্ট্রুমেন্ট লাগিয়ে দিই। ঠিক আছে, যে ইনস্ট্রুমেন্টটা লাগানোর পরে যদি এবার যেহেতু এখানে প্রেসার আছে, সে কি হবে, এই জলটা এখান থেকে বেরিয়ে এখানে উঠে যাবে, উঠে গিয়ে ধরে নাও এই হাইটে গিয়ে থেমে গেল। তাহলে এই পয়েন্টের প্রেসার কি হবে, এই পয়েন্টের প্রেসার ইকুয়াল টু হবে, এটা যদি হাইট যদি H হয়
then it will be H into rho into G plus কি হবে অ্যাটমসফিয়ারিক প্রেসার। কি অ্যাটমসফিয়ারিক প্রেসার? অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে কি অ্যাটমসফিয়ারে কতটা প্রেসার আছে, মানে এই যে এখানে ফ্রি সারফেস আছে মানে কি এখানে একটা প্রেসার তো কাজ করছে, ফ্রি বলে তো কিছু হয় না, বাতাসের তো চাপ আছে, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি এর প্রেসারটা কি শুধু এইচওজি হবে না, এইচওজি প্লাস অ্যাটমসফিয়ারিক প্রেসার। নাও এই অ্যাটমসফিয়ারিক প্রেসারটাকে আমরা কখন নেব আর কখন নেব না, চলো সেই জিনিসটাকে আমরা একটা জেনে নিই। এবং এখান থেকে কিন্তু পিএসসি তে একটা প্রশ্ন আসবে, সেটা জাস্ট একটু আলাদা পড়াশোনা আমরা একটুখানি জেনে নিই, সেটা একটুখানি জেনে নিই, তারপর আমরা আবার ম্যানোমিটারে আসবো। ক্লিয়ার? প্রেসার কিভাবে মাপা হয়? প্রেসার মাপা হয়, আমরা প্রেসার মাপার জন্য তিনটে টার্মিনোলজি ইউজ করি। একটা টার্মিনোলজি হচ্ছে অ্যাবসোলিউট প্রেসার, এইখান থেকে কিন্তু প্রশ্ন দেয় গো, ঠিক আছে? একটু ভালো করে মাথায় রেখো, হ্যাঁ দেয় কিন্তু, বারবার করে বলছি। আমি যেভাবে পড়াচ্ছি আমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জায়গাগুলোকে কভার আপ করেই পড়াচ্ছি, সো প্লিজ বি ভেরি সিরিয়াস ক্লাসগুলো সম্পর্কে, ঠিক আছে? ওকে, একটা হচ্ছে অ্যাবসলিউট প্রেসার, আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে গেজ প্রেসার, একটা হচ্ছে গ্রেজ প্রেসার, আর আরেকটাকে বলা হচ্ছে ভ্যাকিউম প্রেসার। ভ্যাকিউম প্রেসার, এখান থেকে ছোট্ট ছোট্ট প্রশ্ন দেয়। এবার জিনিসগুলো অ্যাকচুয়ালি কি, জিনিসগুলো অ্যাকচুয়ালি এটা আমাদের একটু জেনে নিতে হবে। দেখো অ্যাবসলিউট প্রেসার মানে তুমি নামটা শুনেই বুঝতে পারছো, যেটা যদি একদম অ্যাবসলিউট জিরোর রেসপেক্টে মাপি, ঠিক আছে? আমরা অ্যাবসলিউট টেম্পারেচার পড়েছি, সেই অ্যাবসলিউট জিরো, সেই যে টেম্পারেচার যেরকম অ্যাবসলিউট সেরকম অ্যাবসলিউট প্রেসারও হয়, যেখানে প্রেসার অ্যাকচুয়ালি জিরো, দেয়ার ইজ নো অ্যাটমসফিয়ারিক প্রেসার, প্রেসার যেখানে একদম জিরো, সেইটাকে বলা হয় অ্যাবসলিউট প্রেসার। তাহলে যদি আমি ধরে নিই এই পয়েন্টটা হচ্ছে ধরে অ্যাবসলিউট জিরো প্রেসার, এই পয়েন্টটা ধরে অ্যাবসলিউট জিরো প্রেসার, অ্যাবসলিউট প্রেসার ধরে নিলাম এই পয়েন্টে, এই তলটাকে। তাহলে অ্যাটমসফিয়ার গেজ প্রেসার মানে কি? গেজ প্রেসার মানে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে, আচ্ছা এই যে অ্যাবসলিউট প্রেসার যেমন আছে সেরকম আমাদের যে নর্মাল যে আমাদের একটা প্রেসার হয় সেটাকে আমরা কি বলি? অ্যাটমসফিয়ারিক প্রেসার। অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে বাতাসের চাপ, ঠিক আছে? আমরা এই যে আমরা এখন আছি, ধরো এখানে তো অ্যাবসলিউট প্রেসার নেই, এখানে তো প্রেসার জিরো নেই, এখানে প্রেসার আছে, কত প্রেসার আছে? বাতাসের চাপটা আছে। তাহলে বাতাসের চাপটাও কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ড পয়েন্ট, তাহলে আমরা এখানে দুটো স্ট্যান্ডার্ড পয়েন্ট পাচ্ছি, একটা হচ্ছে অ্যাবসলিউট প্রেসার একটা স্ট্যান্ডার্ড পয়েন্ট, আর একটা স্ট্যান্ডার্ড পয়েন্ট হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার একটা স্ট্যান্ডার্ড পয়েন্ট, ঠিক আছে? যদি আমরা এই অ্যাটমসফিয়ারিক প্রেসারের যে বেশি কোনো প্রেসার পাই, ঠিক আছে, তাহলে আমরা বা অ্যাটমসফিয়ারিক প্রেসারের রেসপেক্টে যদি আমরা কোনো প্রেসার মাপি তার বেশি, তখন আমরা সেটাকে বলি গেজ প্রেসার। ধরো ধরো এটা 760 mm এই জি হয়, তো আমরা জানি এটা এটা জিরো, এবার এটা ধরো তার চেয়ে বেশি, ধরো 800 প্রেসার, ধরো এখানে 800, ঠিক আছে? 800 পারস্তম্ভের ধরো, ওকে। তাহলে এই যে 800, তার মানে এই 760 থেকে 800 মানে 40, এই যে 40-এর যে পার্থক্য হলো, তাহলে এই পয়েন্টের গেজ প্রেসার হবে 40, এই পয়েন্টের গেজ প্রেসার কত হবে? 40। অর্থাৎ যদি আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসারকে স্ট্যান্ডার্ড পয়েন্ট ভেবে যদি আমরা প্রেসার মাপি, তাহলে এবং সেই প্রেসারটা যদি অ্যাটমসফিয়ারিক প্রেসারের বেশি হয়, তাহলে আমরা সেটাকে বলবো গেজ প্রেসার। আর অ্যাটমসফিয়ারিক প্রেসারকে স্ট্যান্ডার্ড করে প্রেসার মাপতে গেলাম, যে দেখা গেল প্রেসারটা অ্যাটমসফিয়ারিক মাপ যে স্ট্যান্ডার্ড তার চেয়ে কম হচ্ছে, যদি ধরো এদিকে হলো, ধরো এখানে একটা কোনো প্রেসার আছে, তাহলে এই যে প্রেসারটা হবে এটাকে আমরা বলবো ভ্যাকিউম প্রেসার। তার মানে কি? অ্যাটমসফিয়ারিক প্রেসারকে যদি আমরা স্ট্যান্ডার্ড ভেবে যদি কোনো প্রেসার মাপি, আর যদি সেই প্রেসারটা অ্যাটমসফিয়ারিক প্রেসারের চেয়ে বেশি হয়, তাহলে সেটাকে বলবো আমরা গেজ প্রেসার। যদি সেই প্রেসারটা অ্যাটমসফিয়ারিক প্রেসারের চেয়ে কম হয়, দেন উইল কল ইট ভ্যাকিউম প্রেসার, ওকে। আর যদি ধরো আমরা এই পয়েন্টের অ্যাবসলিউট প্রেসার বার করতে চাই, তাহলে অ্যাবসলিউট প্রেসার ইকুয়াল টু কি হবে? এই পয়েন্টে যদি অ্যাবসলিউট, এই পয়েন্টে আমরা অ্যাবসলিউট প্রেসার বার করব, তাহলে এ পয়েন্টের অ্যাবসলিউট প্রেসার কি হবে? অ্যাবসলিউট প্রেসার কি হবে? অ্যাটমসফিয়ারিক প্রেসার
অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস গেজ প্রেসার। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টের অ্যাবসলিউট প্রেসার কত হবে? এইটা প্লাস এইটা। কেন কি অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে এখান থেকে একদম এতটা, তাই তো, জিরো রেসপেক্ট একদম। সো অ্যাটমসফিয়ারিক প্রেসার উইল বি দিস প্লাস দিস। আর যদি বলে ভ্যাকুয়াম প্রেসার কত, মানে এইটার অ্যাবসলিউট প্রেসার কত, এই ভ্যাকুয়াম প্রেসারটার অ্যাবসলিউট প্রেসার কত, তাহলে আমরা বলবো যে বাতাসের যে চাপ সেখান থেকে যদি এই ভ্যাকুয়াম প্রেসারটা বাদ দিই তাহলে এই জায়গাটার অ্যাবসলিউট প্রেসার পেয়ে যাবো। ব্যাপারটা কোনো সমস্যার কিছু নেই, তোমরা জাস্ট এই ম্যাপটা এঁকে নেবে। যদি ধরো এরকম প্রশ্ন আসে কখনো যে ভ্যাকুয়াম প্রেসার ইকুয়াল টু কি অ্যাবসলিউট প্রেসার মাইনাস দিন, বা গেজ প্রেসার ইকুয়াল টু কি অ্যাটমসফিয়ারিক প্লাস দিস দিস দিস, এরকম করে প্রশ্ন থাকে, ঠিক আছে, থাকে কিন্তু। সো তোমরা এই জিনিসটা জাস্ট এঁকে নেবে, বুঝে যাবে। যদি আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসারের রেসপেক্টে যদি মাপি, তার যদি তার চেয়ে বেশি হয় তাহলে সেটা হয়ে যায় গেজ প্রেসার, তার যদি কম হয়ে যায় তাহলে সেটা হয়ে যায় ভ্যাকুয়াম প্রেসার। ক্লিয়ার? নাও যে জন্য আমরা আর কি এটা জেনে নিলাম সেটা হচ্ছে ম্যানোমিটারকে পড়বার জন্য। তো ধরে নাও আমরা সাধারণত কি অ্যাটমসফিয়ারিক প্রেসারটাই মাপি, ঠিক আছে, কেন কি অ্যাবসলিউট প্রেসারে মাপার আমাদের সেভাবে দরকার পড়ে না, কারণ কি এই প্লেন বাতাসের চাপকে আমরা জিরো ধরে নিই, ঠিক আছে, বাতাসের চাপকে আমরা প্রায় জিরো ধরে নিয়ে যদি ধরো মানে বাতাসের চাপটাকে আমরা নর্মাল চাপ যদি ধরে নিই, তাহলে আমরা যা কিছু মাপি অ্যাটমসফিয়ারিক রেসপেক্টেই মাপি, মানে আমরা গেজ প্রেসার অথবা ভ্যাকুয়াম প্রেসার মাপি। ক্লিয়ার? আমরা অ্যাবসলিউট প্রেসার সাধারণত এই ম্যানোমিটার যে ইউজ করবো, যে ফর্মুলাটা আমরা ইউজ করবো সেখানে মাপবো না। তাহলে ম্যানোমিটার কি? ম্যানোমিটার হচ্ছে এরকম একটা ফ্লুইডের জন্য প্রেসার মাপতে হবে, তাহলে এরকম আমরা একটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এই প্রেসারের জন্য জলটা এখানে উঠে যাবে, উঠে যাওয়ার জন্য একটা হাইট হবে, হাইটটা যদি এইচ হয় আর এটা যদি রো হয়, যদি ডেন্সিটি, তাহলে প্রেসার উইল বি এইচ ইন্টু রো ইন্টু জি। ক্লিয়ার? আচ্ছা, এই ম্যানোমিটার সবসময় এরকম হবে না, এরকম হয় না। অনেক সময় কি হয়, ম্যানোমিটার ইনক্লাইন হয়। কি হয়? ইনক্লাইন হয়। ধরো এরকম হলো, যে এরকম হলো, এরকম একটা ইনক্লাইন হলো, ঠিক আছে, ওকে, এরকম ইনক্লাইন হলো। ধরো এই কোণটা থিটা, এই কোণটা ধরো থিটা, ওকে, আর এটা ধরো এল, এই যে লেন্থটা ম্যানোমিটারের এটা হচ্ছে এল। এবার তুমি বলবে যে স্যার দাদা কি দরকার ছিল এরকম আমার দেখানো, সোজা ছিল, বেশ ভালো ছিল, এই ছিল জি হয়ে গেছিল, আবার এইসব দেখিয়ে কি দরকার, আমাদেরকে কেন মাথা শুধু ঘামানো হচ্ছে? এইটা এই কারণেই দরকার, কারণ যদি ধরি আমরা ধরো এরকম সোজা করে দিলাম, এবার ধরো প্রেসারের যে ডিফারেন্স গুলো হয়, বা প্রেসার ধরো খুব কম বাড়ছে, বা প্রেসারের যে পরিবর্তন ধরো খুব কম, তো সেক্ষেত্রে কি যদি লম্বা হয়, তাহলে লম্বা হলে কি হবে, এই লেন্থটা কম হবে, ফলে ওখানে আমরা প্রেসারের ডিফারেন্স গুলোকে না ভালো করে মেজার করতে পারবো না, ঠিক আছে, কেন কি ওখানে ছোট, তো ফলে ওখানে বাড়া কমাটাকে আমরা ভালো করে দেখতে পারবো না। বাট যখন এটাকে আমরা লেন্থ যদি ইনক্লাইন করি তাহলে লেন্থটা বেড়ে যাবে, তাহলে লেন্থটা যদি বেড়ে যায় তাহলে প্রেসারের ফ্লাকচুয়েশন গুলোকে আমরা ভালো করে দেখতে পারবো, ঠিক আছে, আর কিছুই না। বুঝতে পেরেছো? মানে ধরো এটা মানে কি, এটা আতস কাছে দেখছি, আর এটা মানে কি আতস কাছ ছাড়া দেখছি। তো এরকম যদি হয় যেখানে ধরো প্রেসারের পার্থক্য খুব ছোট ছোট হচ্ছে, দেন এই ধরনের পিটার টিউব, এই ধরনের যদি আমরা ম্যানোমিটার ইউজ করি, ইনক্লাইন ম্যানোমিটার, ইট ইজ ইজি ফর আস। সো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আমরা এইচ রোজি দিয়েই বার করি, কিন্তু এটার এইচ রোজি কি হবে, এটা হবে এতদূর হাইট ওঠা, মানে কি লম্ব ভাবে এতদূর ওঠা, তাই তো। তাহলে এটাকে আমরা কিভাবে জানি, এল সাইন থিটা, এটা এল সাইন থিটা, ওকে। তাহলে এইচ রোজিকে আমরা কি লিখবো, প্রেসার ইকুয়াল টু লিখবো হচ্ছে এইচ এর জায়গায় লিখবো আমরা এল সাইন থিটা ইন্টু রো ইন্টু জি, এটা হলো প্রেসার। ক্লিয়ার? এছাড়া আরেকটা ম্যানোমিটার হয়, কি সেই ম্যানোমিটার, সেইটা হচ্ছে ইউটিউব ম্যানোমিটার হয় আর ডিফারেন্সিয়াল ম্যানোমিটার হয়, সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে পড়ছি। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো। আর আমার যে নেক্সট যে ক্লাসগুলো আসবে জাস্ট 5-6টা দিন পরে আসবে, কারণ আমি একটা কাজে একটু বাইরে যাচ্ছি। তো আগামী 5-6 দিন নতুন লেকচার্স আসবে না, তোমরা পুরোনো লেকচার্স গুলোকে দেখো, ভালো করে পড়ো, নিজেরা বাড়িতে পড়ো, পরীক্ষা তাড়াতাড়ি চলে আসছে। আবার আগামী 5-6 দিন পর থেকে কিন্তু আবার একদম ফুল ফেজে ক্লাস আসবে। এবার কিন্তু একদম ফুল ফেজে, এই যে গ্যাপটা দিচ্ছে, গ্যাপটা কিন্তু পূরণ করে দেওয়া হবে, ঠিক আছে। সো তোমরা ভালো থাকো, আর কিছুদিন পরে আবার নতুন লেকচার্স নিয়ে দেখা হচ্ছে।
তো আবার নতুন লেকচারে যখন দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থেকো। আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, আর এইভাবেই আমার পাশে থাকো। তোমাদের পড়াশোনার জন্য আমি যতটুকু হেল্প করতে পারি সেটাই আমার কাছে অনেক। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য